তো চ্যাট জিপিটির মতো টুলগুলো তো রীতিমতো হুলুস্থুল ফেলে দিয়েছে তাই না? আমাদের কাজ করার ধরনই যেন পাল্টে যাচ্ছে। আর জেনারেটিভ এআই এই শব্দটা এখন সবার মুখে মুখে ঘুরছে। কিন্তু জিনিসটা আসলে কি? মানে কিভাবে একটা মেশিন নিজে থেকেই লেখা, ছবি বা ধরুন নতুন কোনো সুর তৈরি করে ফেলছে? চলুন আজ এই জাদুকরী প্রযুক্তির রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো যে এআইকে আমরা এতদিন শুধু ডেটা অ্যানালিসিস বা তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহার করতে দেখেছি, সেই এআই যদি হঠাৎ করে কবিতা লেখা শুরু করে বা ধরুন দারুণ সব ছবি আঁকতে থাকে কিংবা একেবারে নতুন কোনো সুর তৈরি করে ফেলে, তখন কি হবে? এই একটা প্রশ্নই কিন্তু প্রযুক্তির পুরো ভবিষ্যৎটাকেই বদলে দিচ্ছে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা এমন একটা এআই এর কথা বলছি যেটা শুধু একজন বিশ্লেষক না, বরং একজন স্রষ্টা। মানে এটা শুধু ডেটা ইনপুট হিসেবে নেয় না, বরং সেই ডেটা থেকে শিখে একদম নতুন মৌলিক কিছু তৈরি করার ক্ষমতা রাখে। এর ক্ষমতা যে ঠিক কতটা সেটা বিশ্ব প্রথমবার টের পায় ২০১৮ সালে। একটা দারুণ ঘটনা ঘটেছিল। প্যারিসের অবভিয়াস নামের একটা সংস্থা, তারা একটা এআই মডেলকে প্রায় ১৫,০০০ পোর্ট্রেট দেখিয়েছিল, যেগুলো চতুর্দশ থেকে বিংশ শতাব্দীর। এরপর ওই এআইটা নিজে থেকেই একটা ছবি তৈরি করে, নাম পোর্ট্রেট অফ এডমন্ড ডি বেলামি। আর তারপর যা ঘটল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। আর সেই ছবিটা ভাবা যায়, ক্রিস্টি মতো নামকরা নিলাম ঘরে সেটা বিক্রি হলো $4,32,500। এই একটা ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সৃজনশীলতা বোধহয় আর শুধু মানুষের একার সম্পত্তি নয়। কিন্তু প্রশ্ন হল, এই নতুন ধরনের এআই ঠিক কিভাবে কাজ করে? মানে আগের এআইগুলোর থেকে এটা এতটা আলাদা কেন? চলুন এর মূল পার্থক্যটা একটু সহজে বুঝে নিই। পার্থক্যটা বোঝার জন্য চলুন একটা সহজ উদাহরণ দিই। ভাবুন একজন শিল্পী আর একজন বিচারকের কথা। জেনারেটিভ এআই হলো ঠিক ওই শিল্পীর মতো। সে ডেটার ভেতরের ধরন বা প্যাটার্নটা শিখে নেয় আর তারপর একদম নতুন কিছু তৈরি করে। অন্যদিকে ডিসক্রিমিনেটিভ এআই হলো একজন বিচারকের মতো। সে শুধু ডেটার মধ্যে পার্থক্য করতে পারে আর একটা সিদ্ধান্ত দেয়। যেমন ধরুন কোনো একটা ইমেল স্প্যাম কিনা সেটা বলে দেওয়া। আসলে সত্যি বলতে কি, এই ডিসক্রিমিনেটিভ এআই কিন্তু আমরা অনেকদিন ধরেই ব্যবহার করছি। আমাদের ইমেলের স্প্যাম ফিল্টার, ব্যাংকের ফ্রড ডিটেকশন সিস্টেম, এমনকি ডাক্তাররা যখন মেডিকেল ইমেজ বিশ্লেষণ করে রোগ নির্ণয় করেন, সেখানেও এই প্রযুক্তি ব্যবহার হয়। মানে এর কাজ হলো পরিচিত ডেটার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত দেয়া। আর জেনারেটিভ এআই করে ঠিক তার উল্টোটা। এটা মজুদ ডেটার প্যাটার্ন বা ভেতরের গঠনটা শেখে আর সেই জ্ঞানের উপর ভিত্তি করে এমন কিছু তৈরি করে যার অস্তিত্ব আগে কখনো ছিলই না। সেটা হতে পারে লেখা, ছবি বা এমনকি কম্পিউটার কোড। আর এই যে অসাধারণ ক্ষমতা, এটার কারণেই কিন্তু জেনারেটিভ এআই এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একটা নতুন ক্রিয়েটিভ পার্টনার বা সৃজনশীল অংশীদার হয়ে উঠেছে। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। শিল্প, সঙ্গীত, লেখালেখি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবকিছুতেই একটা বিপ্লব ঘটিয়ে দিচ্ছি প্রযুক্তি। একটা উদাহরণ দিই, এয়ারবাস তাদের A320 বিমানের একটা পার্টস ডিজাইন করার জন্য এআই ব্যবহার করেছে, আর সেটাকে ৪৫% হালকা করে ফেলেছে, ভাবা যায়? আবার দেখুন, গিটহাব কো-পাইলট এখন প্রোগ্রামারদের জন্য প্রায় অর্ধেক কোড নিজে থেকেই লিখে দিচ্ছে। আর এই প্রযুক্তির উন্নতির গতি এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। শুধু ওপেন এআই এর জিপিটি মডেলগুলোর কথাই ভাবুন না। ২০১৮ সালে যেখানে প্যারামিটার সংখ্যা ছিল প্রায় ১১ কোটি, মাত্র ২ বছরের মধ্যে মানে ২০২০ সালে জিপিটি-3তে সেটা বেড়ে দাঁড়ালো ১৭,৫০০ কোটিতে। এই যে অবিশ্বাস্য লাভ, এটাই এর ক্ষমতাকে এক ধাক্কায় আকাশ ছোঁয়া করে দিয়েছে। কিন্তু এই অসাধারণ ক্ষমতার একটা অন্য পিঠও আছে। এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু বড় ঝুঁকি আর নৈতিক চ্যালেঞ্জ। এবার চলুন সেই দিকগুলো নিয়েও একটু কথা বলা যাক। এত যে সম্ভাবনা, এত যে অগ্রগতির কথা আমরা শুনছি, কিন্তু একটু থামতে হবে, ভাবতে হবে, এই প্রযুক্তির সবকিছুই কি আমাদের জন্য ভালো, নাকি এর কোনো অন্ধকার দিকও আছে? কেপিএমজির একটা রিপোর্টে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে। এই প্রযুক্তি নাকি
একটা ডাবল এজড সর্ড বা দুই দিকেই ধার থাকা তলোয়ারের মতো। একদিকে যেমন অংশম সম্ভাবনা, তেমনি অন্যদিকে আছে গুরুতর সব নৈতিক আর আইনি ঝুঁকি। এর সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে একটা হলো ভুল বা একদম বানোয়ার তথ্য তৈরি করা। এটাকে বলা হয় হ্যালুসিনেশন। এর সাথে আরও যোগ করুন ডেটার মধ্যে থাকা পক্ষপাতিত্ব থেকে তৈরি হওয়া বৈষম্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ব লঙ্ঘনের মতো সমস্যা, আর ডিপ ফেকের মতো ভয়ঙ্কর প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা। ঝুঁকিগুলো কিন্তু সত্যিই খুব সিরিয়াস। হ্যালুসিনেশন জিনিসটা ঠিক কি, তার একটা দারুণ উদাহরণ আছে। একবার চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ১৯২৪ সালে পরীক্ষার মাধ্যমে প্রথম কোন মহিলা হিসাবরক্ষক বা অ্যাকাউন্ট্যান্ট ICAW-তে ভর্তি হন। জিপিটি উত্তর দিল মেরি হ্যারিস স্মিথ, কিন্তু আসল উত্তরটা ছিল এথেল ওয়াটস। ভাবুন, এই ধরনের একটা ভুল কতটা গুরুতর সমস্যা তৈরি করতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই ঝুঁকিগুলো সামলে কিভাবে এই শক্তিশালী প্রযুক্তিকে আমরা দায়িত্বের সাথে ব্যবহার করতে পারি? চলুন এর সমাধানের পথটা খোঁজা যাক। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝুঁকিগুলো কমানোর সবচেয়ে ভালো উপায় হল একটা সঠিক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বা শাসন কাঠামো তৈরি করা। এর মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান নিশ্চিত করতে পারে যে তারা এআইকে দায়িত্বের সাথে ব্যবহার করছে। এই ব্যাপারে কেপিএমজি একটা 3 স্তরীয় কাঠামোর কথা বলেছে, যেটা বেশ কাজের। প্রথম স্তরটা হলো সাংগঠনিক, মানে এআইয়ের ব্যবহার যেন কোম্পানির নীতি আর লক্ষ্যের সাথে মিলে যায়। দ্বিতীয়টা হলো ঝুঁকি স্তর, এখানে ডেটা আর আইনি বিষয়গুলো ম্যানেজ করা হয়। আর সব শেষে হলো প্রযুক্তিগত স্তর, যেটা সরাসরি অ্যালগোরিদম আর ডেটাকে নিয়ন্ত্রণ করে একটা সুরক্ষার বলয় তৈরি করে। এই ধরনের একটা পদ্ধতি যদি মেনে চলা যায়, তাহলে সংস্থাগুলো জেনারেটিভ এআইকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে পারবে, ঝুঁকিও কমবে, আবার এর থেকে সবচেয়ে বেশি সুবিধাও নিতে পারবে। এখন এই যে সুন্দর কথাটা, এই যে উপসংহারটা, কে লিখেছে বলে মনে হয়? শুনলে অবাক হবেন, এই লাইনটা চ্যাটজিপিটি নিজেই লিখেছে। যখন ওকে এই টপিকের উপর একটা লেখা শেষ করতে বলা হয়েছিল, ও নিজেই দায়িত্বশীল ব্যবহারের কথা তুলে ধরেছে। এটা কিন্তু এই প্রযুক্তির সম্ভাবনা আর এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতার একটা অবিশ্বাস্য উদাহরণ। এতে কোনো সন্দেহ নেই যে জেনারেটিভ এআই আমাদের একটা নতুন আর খুব শক্তিশালী সৃজনশীল পার্টনার। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই পার্টনারশিপের শেষ পর্যন্ত চালকের আসনে কে থাকবে, আমরা নাকি মেশিন? একটা প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে।